এই লোকটি নিজের স্ত্রী এবং সন্তান নিয়ে সমুদ্রে ঘুরতে যায়, কিন্তু হঠাৎ করে সমুদ্রের মধ্যে এক বিপর্যয়ের সৃষ্টি হয়। এক রাতের মধ্যেই সমুদ্রের পানি সব গায়েব হয়ে যায়, পুরো বিশ্বের মেরু বদল হয়ে যায়। মানে যেসব স্থানে পানি ছিল সেগুলো শুকিয়ে গেছে, আর যেখানে শুকনো ছিল সেগুলো সমুদ্রে পরিণত হয়ে গেছে। লোকটি মনে করেছিল এই পৃথিবীতে শুধুমাত্র তারা 4 জন বেঁচে আছে, কিন্তু এর মধ্যেই এক রহস্যময় লোক তাদের দিকে ফিরে আসে। সেই সঙ্গে ফিরে আসে অনেকগুলো সামুদ্রিক কাঁকড়া। তাহলে এই ভয়ঙ্কর পৃথিবীতে কি তারা সার্ভাইভ করতে পারে, নাকি ওই রহস্যময় লোক এবং কাঁকড়ার কাছে নিজেদেরকে বিলিয়ে দিতে হয়? আপনি এই পর্যন্ত যতগুলো সার্ভাইভ মুভি দেখেছেন তার থেকে সেরা একটা মুভি হতে চলেছে। তো বন্ধুরা, আর বেশি কথা না বলে চলুন সরাসরি গল্পটা শুরু করা যাক। মুভির শুরুতেই ক্যারিবিয়ান সমুদ্রের মধ্যে একটি বোট দেখানো হয়। এই বোটে একটি পরিবার রয়েছে। এই পরিবারের প্রধান হলো টম এবং জুলিয়া। তাদের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। ছেলের নাম হলো বেন আর মেয়ের নাম হলো ক্যাসি। টম নিজের ছেলেকে সামুদ্রিক মাছ ধরানোর শিক্ষা দিচ্ছিল, আর জুলিয়া সাঁতার কাটতে ডুব দিয়েছিল। এরই মধ্যে বোটে লাগানো কম্পাসটি দেখানো হয়, যেটি হঠাৎ করেই ঘুরতে শুরু করে। আর জুলিয়া সমুদ্রের স্রোতের পানির পরিবর্তন লক্ষ্য করে। তার কাছে সমুদ্র আজ অদ্ভুত রকমের মনে হচ্ছিল। প্রথমে সে ভাবে এটা তার ভ্রম হতে পারে, কিন্তু পরক্ষণে সে দেখতে পায় সে পানির মধ্যে ডুবে যাচ্ছে। স্রোতের পরিবর্তনের কারণে তার অন্যরকমের মনে হচ্ছে। সেই অবস্থায় ক্যাসিকে ডাক দেয়, কিন্তু ক্যাসি কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল। তখন টম তার আওয়াজ শুনতে পায় আর বোটটি তার কাছে নিয়ে যায় এবং সেও নেমে তাকে উপরে নিয়ে আসে। এতে করে টম অনেক রেগে যায় আর তাকে বলে, আমি তোমাকে কতবার বলেছি যে সাঁতার কাটতে যাওয়ার আগে কাউকে জানিয়ে যাওয়াটা কতটা জরুরি। পরবর্তী সিনে আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। আজকে বেনের জন্মদিন, সে কারণে তারা সমুদ্রে ঘুরতে এসেছে। তখনই ক্যাসির বয়ফ্রেন্ড তাকে কল করে আর সে কথা বলার জন্য বাইরে চলে যায়। তার বয়ফ্রেন্ড তাকে বলে, শহরে আজকে ভয়ানকভাবে ঝড় আসতে চলেছে, তাই আকাশে এমনভাবে বিদ্যুৎ চমকাচ্ছে যে এমনটা এর আগে কেউ দেখেনি। মানে খুব ভয়াবহ অবস্থায় বিদ্যুৎ চমকাচ্ছে। তখনই ক্যাসের সিগন্যাল বন্ধ হয়ে যায় আর সে দৌড়ে তার বাবা মাকে এই খবরটা দিতে যায়। তার কথা শুনে টম বোটের দিক পরিবর্তন করে কিউবার বন্দরের দিকে ধরিয়ে দেয় আর তারা সতর্কতা অবলম্বন করতে থাকে, কারণ সেখান থেকে কিউবার বন্দর মাত্র 5 মাইল দূরে রয়েছে। আর এখান থেকে তারা তিমির আওয়াজ শুনতে পায়। তখন তারা বাইরে আসে তিমি দেখার জন্য। তখনই একটা বড় তিমি আসে এবং তাদের বোটে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে বোটের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। যেহেতু টম ডাইভিং করতে পারত, তাই সে বোটের নিচে যায় এটা দেখার জন্য যে কি হয়েছে। ফিরে আসার পর তার পিঠে একটা আঘাতের চিহ্ন পাওয়া যায়। সে জুলিয়াকে বলে বোটের একটা পাখা ভেঙে গিয়েছে আর অপরটি জ্যাম হয়ে গিয়েছে, তাই তাদেরকে এখানে থামতে হবে এবং সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে। সে বলে, আমাদের কাছে 4 দিনের খাবার রয়েছে আর আমরা সমুদ্রের মালবাহী যাতায়াতের মধ্যে আছি, তাই হয়তো 1-2 দিনের মধ্যেই আমাদেরকে কেউ সাহায্য করতে পারবে। আমরা সাহায্য পাঠাতে পারবো না, কারণ আমাদের রেডিও কাজ করছে না। কিছুক্ষণ পর বাইরে থেকে আবারও অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায় আর তারা বাইরে গিয়ে দেখতে পায় আকাশ থেকে আগুনের গোলা পড়ছে। তাই টম দ্রুত বোটটি চালু করার চেষ্টা করে, কারণ একটি আগুনের গোলা তাদের দিকেই ধেয়ে আসছিল, তাই বোটটি চালানো দরকার ছিল। এমন সময় টম নিজের পরিবার তো বাঁচিয়ে নেয়, কিন্তু বোটের ইঞ্জিন পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল আর আকাশ থেকে পড়ন্ত আগুনের গোলাগুলো ছিল স্যাটেলাইট। এই পর্যায়ে কম্পাস আরও দ্রুত গতিতে ঘুরতে শুরু করে, অর্থাৎ সমুদ্রের ঢেউ আশ্রে পড়েছে আর এদিকে ঝড় শুরু হয়ে গেছে। তাই টম তাড়াহুড়ো করে সবাইকে লাইফ জ্যাকেট দিয়ে দেয়, যদি বোট ডুবেও যায় যাতে করে সবাই বেঁচে থাকতে পারে। কিন্তু আজকের ঝড়টাও কেমন যেন অদ্ভুত রকমের। এখন তারা অদ্ভুত রকমের অনুভব করছিল, এমনকি জুলিয়ার নাক দিয়েও প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছিল। এভাবে এক পর্যায়ে তারা অজ্ঞান হয়ে যায় আর সেই ঝড় সারা রাত চলতে থাকে। পরদিন সকালে সবার জ্ঞান ফিরে আসে, তবে ততক্ষণে ঝড় থেমে যায়। এতে করে বোটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল। এরপরে তারা যখন বাইরে বের হয় তখন যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। রাতের বেলা তো তারা মাঝ সমুদ্রে ছিল আর এখন তারা একটা মরুভূমির মাঝখানে ছিল। এইসব দেখে টম কম্পাস দিয়ে দিক বোঝার চেষ্টা করছিল। তখন সে বলে, পৃথিবীর মেরুর দিক বদলে গিয়েছে, অর্থাৎ সেখানে উত্তর মেরু আর দক্ষিণ মেরু একে অপরকে দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে। এর অর্থ এটাই যে তারা ছিল সমুদ্রে আর সমুদ্রের পানি ভূপৃষ্ঠে চলে গেছে, অর্থাৎ পৃথিবী ধ্বংস হয়ে গেছে। এই খবর শুনে ক্যাসি পুরোপুরি ভেঙে পড়ে, কারণ তার বয়ফ্রেন্ডও নিশ্চয়ই মারা গেছে। কিন্তু ঘটনা এখানেই শেষ ছিল না। তাদের কাছে তো মাত্র 4 দিনের খাবার ছিল, যে কারণে যত দ্রুত সম্ভব তাদেরকে কারো সাহায্য দরকার অথবা খাবারের দরকার ছিল, নয়তো তারা সবাই এই মরুভূমিতে মারা যাবে। এদিকে টমের ছোট ছেলে বেন নিজের জন্মদিনে বেলুনগুলো একত্র করে আকাশে উড়াচ্ছিল, যাতে যদি কেউ তাদেরকে দূর থেকে দেখতে পায় তাহলে যেন তাদেরকে সাহায্য করার জন্য চলে আসে। অন্যদিকে টম রেডিওর মাধ্যমে কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল আর তার যোগাযোগ হয় নোভা নামের একটি ছেলের সঙ্গে। নোভা বলে সে আর তার এক বন্ধু সাবমেরিন নিয়ে গভীর সমুদ্রে এক্সপ্লোর করছিল, কিন্তু মেরু বদলের কারণে ধ্বংসযজ্ঞে তার বন্ধুটি মারা যায়। এখন সে একাই বেঁচে আছে। আরও বলে সমুদ্রের পানি 5 দিনের মধ্যেই ফেরত আসবে। আসলে আমার সাবমেরিনে অত্যাধুনিক প্রযুক্তি আছে,
যা থেকে আমি এটা জানতে পেরেছি। তাছাড়া এমন ঘটনা আজ থেকে প্রায় 7 লক্ষ বছর আগেও একবার ঘটেছিল। এই কারণে আমাদেরকে টিকিয়ে রাখার ব্যবস্থা করতে হবে। টম তাকে জিজ্ঞাসা করে, তোমার সাবমেরিনে কয়জন লোকের জায়গা আছে? যার উত্তরে নোভা বলে, এই সাবমেরিনটি 3 জন লোক বহন করতে পারে। যেহেতু আমার সঙ্গে মারা গেছে, তাই আমি আরও 2 জন লোককে বাঁচাতে পারবো। তাই জুলিয়া তাকে নিজের ছেলে এবং মেয়েকে বাঁচাতে অনুরোধ করে। সেই সঙ্গে তার লোকেশনে জিজ্ঞাসা করে। সেই সঙ্গে এটাও বলে যে সে শুধুমাত্র ক্যাসি আর বেনকে তার লোকেশনে পাঠাবে। নোভাও রাজি হয়ে যায় আর তার লোকেশনও জানিয়ে দেয়। টম তাকে বলে, সেই সাবমেরিন তো এখান থেকে অনেক দূরে। কাল সকালে যদি তারা বের হয়, তাও 3 দিনের মতো সময় লাগবে। তবে এই বিষয়টা নিজের ছেলেমেয়েকে জানায় না। পরদিন সকালে সবকিছু প্যাক করে ওই লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু তখনই টম বাইরে একটা কুকুরের আওয়াজ শুনতে পায়। দেখা যায় একটা লোক তার কুকুর নিয়ে টমের দিকে আসছিল। সেই লোকটি ছিল খুবই অদ্ভুত রকমের। আর এমন একটা ধ্বংসযজ্ঞের মধ্যে সেই লোকটি একটি কুকুর নিয়ে সাধারণভাবে বেঁচে থাকা অবিশ্বাস্য। যাই হোক, টম সেই লোকটিকে দেখে আর তার দিক এগিয়ে যায়, যাতে তাকে সেখান থেকে ফেরত দিতে পারে। কারণ তাদেরকে তো নোভার লোকেশনে যেতে হবে। এই জন্য সে ওই লোকটির কাছে গিয়ে পানি পান করায় আর তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে আর কিভাবেই বা বেঁচে আছে। এখানে দেখা যায় সেই লোকটির কাছে একটা অদ্ভুত হাতিয়ার রয়েছে। সেই লোকটিকে দেখে জুলিয়াও তাদের দিক এগিয়ে যায়। কিন্তু লোকটি পানি পান করতে করতে টমের উপরে আঘাত করে, যার ফলে টম নিচে পড়ে যায়। আর সেই লোকটি নিজের অদ্ভুত হাতিয়ার দিয়ে টমকে জায়গায় মেরে ফেলে। এসব দেখে জুলিয়া প্রচুর ভয় পেয়ে যায় আর বোটের দিকে ছুটে যায়। সেই লোকটি জুলিয়াকেও নিজের হাতিয়ার ছুঁড়ে মারে, যেটা তার কাঁধে গিয়ে লেগে যায়। কিন্তু দৌড়ে বোটের ভেতরে চলে যায় আর দরজাটি বন্ধ করে দেয়। এরপর সে ক্যাসিকে একটা ফ্লেয়ার গান দেয় আর তাদের 2 জনকে লুকাতে বলে এবং সেও নিজে একটা চাকু নিয়ে বোটের কেবিনের বাইরে চলে যায়। সেই লোকটিও দরজা ভেঙে ভেতরে যায় আর সবাইকে খুঁজতে থাকে। কিন্তু সেখানে জুলিয়া ছিল না, কারণ সে একটা গর্ত দিয়ে বাইরে বের হয়ে গিয়েছিল। জুলিয়া সেই লোকের হাত থেকে বেঁচে যায় ঠিকই, কিন্তু লোকের কুকুরটি তাকে দেখে ফেলে। তাই জুলিয়া সেই কুকুরটিকে প্রাণে মেরে ফেলে আর নিজের ছেলেমেয়েকে বাঁচানোর জন্য এগিয়ে যায়। লোকটিও নিজের কুকুরের লাশ দেখতে পায় এবং খুবই রাগান্বিত অবস্থায় জুলিয়াকে খুঁজতে থাকে। ওইদিকে জুলিয়াও কেসি আর বেনের কাছে পৌঁছে যায়, কিন্তু তখনই সেই লোকটা সেখানে চলে আসে আর তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। তবে সেই মুহূর্তে কেসি তার উপরে ফ্লেয়ার গান চালিয়ে বসে, যার ফলে বোটে আগুন ধরে যায়। তাই কেসি আর বেন বাইরে বেরিয়ে আসে, কিন্তু জুলিয়াকে খাবার নিয়ে বাইরে বের হয়ে আসতে হতো। তাই সে ব্যাগ উঠাতে যায়, কিন্তু সেই লোকটি তখনও জীবিত ছিল। এই মুহূর্তে জুলিয়া তাকে অজ্ঞান করে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে তারা টমের লাশের কাছে পৌঁছে যায় আর অঝরে কাঁদতে থাকে। তখনই জুলিয়া বোটের দিকে তাকায়, যেখানে লোকটি এখনও জীবিত ছিল, আর বোট থেকে বাইরে বেরিয়ে আসে। এজন্য তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই বোটে জোরে সোরে একটা বিস্ফোরণ হয়, যার ফলে বোটটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। কয়েক ঘন্টা পালিয়ে থাকার পর তারা একটি জায়গায় আশ্রয় নেয়, কিন্তু তারা খুবই ক্লান্ত ছিল। এখানে কেসে জুলিয়াকে বলে ওই লোকটি নিশ্চয়ই ওই বেলুনগুলো দেখে তাদের কাছে এসেছিল, যেটা শুনে বেন নিজেকে তার বাবার মৃত্যুর জন্য দায়ী ভাবতে শুরু করে। তখন জুলিয়া তাকে এটা ভাবতে নিষেধ করে। এখন দ্রুতই রাত নামতে শুরু করেছে এবং তাদেরকে এগিয়ে যেতে হবে। কিন্তু তখনই সেই লোকটিকে দেখা যায় যে তাদের পেছনে ছিল। কিছু দূরে যাওয়ার পর তারা একটা প্লেন দেখতে পায়, যেটা হয়তো বহু বছর আগে পানিতে ক্র্যাশ হয়ে গিয়েছিল। আজকের রাতটা তারা এখানেই থাকার পরিকল্পনা করে। রাতের বেলা কেসি যখন ওয়াশরুমের কাজ সারার জন্য বাইরে আসে, তখন সে প্রতি মুহূর্তে চারদিক নজর রাখছিল। কিন্তু সেই পাগল লোকটি তখনও সেখানে চলে আসে। সে যখনই কেসিকে হামলা করতে যাবে, জুলিয়া তখন তাকে সে হামলা করে দেয় আর তাকে জায়গায় মেরে ফেলে। পরদিন যখন তারা এগিয়ে যেতে থাকে, সেখানে ওই পাগল লোকের লাশ দেখতে পায়, যেটা খুবই বাজে অবস্থায় ছিল। আর এটা দেখে মনে হচ্ছিল এখানে হয়তো অন্য কোনো প্রাণীরও অস্তিত্ব ছিল। ওইদিকে জুলিয়া আর তার ছেলেমেয়েরা পায়ে হেঁটেই তাদের যাত্রার দিক এগিয়ে যেতে থাকে। তারা আস্তে আস্তে গন্তব্যের দিক এগিয়ে যেতে থাকে, কিন্তু পিপাসার জন্য বেনের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এমনকি সে পানি দেখে সেটা পান করতে শুরু করে দেয়, কিন্তু জুলিয়া তাকে পানি পান করা থেকে থামিয়ে দেয়, কারণ সেগুলো সমুদ্রের পানি ছিল, যা পান করার ফলে তার মৃত্যু হয়ে যেতে পারে। এজন্য সে বেনকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়। আসলে জুলিয়া পেশায় একজন ডাক্তার ছিল। রাতে যখন তারা ঘুমিয়েছিল, তখন জুলিয়া কোনো কিছুর আওয়াজ শুনতে পায়। জুলিয়া অনেক কাকড়া দেখতে পায়। এজন্য তারা পুনরায় পালানো শুরু করে। এক পর্যায়ে এসে তারা কয়েকজন লোককে দেখতে পায়, যারা মালবাহী জাহাজের কোণ নিচ্ছিল। এজন্য তারা দৌড়ে তাদের কাছে যায় সাহায্য পাওয়ার আশায়, কিন্তু ওই লোকগুলো নিজেদেরকে একটা কন্টেনারের মধ্যে লক করে দেয় আর জুলিয়ারা বাঁচার জন্য কন্টেনারের উপরে উঠে পড়ে। কিন্তু এরই মধ্যে জুলিয়ার পা আহত হয়ে যায় আর এইদিকে কন্টেনারের ভেতরে কাকড়া ঢুকে যায়। ভেতরের মানুষগুলো তখন কাকড়াগুলো মারতে শুরু করে। তাদের কাছে বন্দুক ছিল অল্প আর কাকড়াগুলোর সংখ্যা এতই বেশি ছিল যে তারা কাকড়ার সঙ্গে পেরে ওঠে না। জুলিয়ার পায়ে আঘাত লাগার কারণে সে অজ্ঞান হয়ে যায়। এরপরে যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে দেখতে পায় সেখানে সে একা রয়েছে। সে দ্রুত উঠে নিজের ছেলেমেয়েকে খুঁজতে শুরু করে আর তখনই সেখানে বালুর ঝড় উঠতে শুরু করে। এক পর্যায়ে কেসি নিজের মাকে দেখতে পায় আর তাকে নিয়ে কন্টেনারের ভেতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর বালুর ঝড় থেমে যায়। তারা আবারও সামনের দিক এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে তারা পানিও পেয়ে গিয়েছিল, কারণ এই কন্টেনারের মধ্যে একটা মোটর ছিল।
তারপর তারা সেই মৃত ব্যক্তিদের কাছ থেকে বন্দুকগুলো নিয়ে নেয়। তখন জুলিয়া সেখান থেকে একটা রেডিও খুঁজে পায়, যা দিয়ে সে নোভার সঙ্গে যোগাযোগ করে। ওইদিকে নোভার অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছিল, কারণ তার উপরেও সেই কাঁকড়াগুলো আক্রমণ করে বসেছিল। সে বলে সেই কাঁকড়াগুলো খোলা বাতাসে থাকার কারণে আরও বেশি ভয়ানক হয়ে উঠেছে, এজন্য নিজেদের সামনে যা পড়েছে তাই খেয়ে ফেলছে। তাই সে জুলিয়াকে দ্রুত নিজেদের কাছে যেতে বলে, কারণ কয়েক ঘন্টার মধ্যে সমুদ্রের পানি আবারও ফেরত আসতে চলেছে। আর একটা ফ্লেয়ার গান জ্বালিয়ে তাদেরকে সঠিক দিকটাও জানিয়ে দেয়। তারাও সেই ফ্লেয়ার গান অনুসরণ করতে করতে এগিয়ে যায়, কিন্তু সেই রাস্তাটি ছিল অনেক ঝুঁকিপূর্ণ, আর এই রাস্তাটা পাথর দিয়ে ঘেরা ছিল। যখন তারা একটা গিরিখাতের মধ্য দিয়ে অতিক্রম করছিল, তখনই সেখানে পাথর পড়তে শুরু করে, যার ফলে জুলিয়া এবং তার বাচ্চারা আলাদা হয়ে যায়। জুলিয়া কেসি আর বেনকে নোভার কাছে যেতে বলে, আর নিজে সেখানেই ফেসে যায়, কারণ সেই পাথরটি এতই উঁচু ছিল যে পাথরের উপরে ওঠা তার একার পক্ষে সম্ভব ছিল না। এছাড়া তার কাঁধ আর পা উভয় আহত ছিল। এখন কেসিও তার মাকে ছেড়ে যেতে চায় না, কিন্তু তবুও তাকে জুলিয়ার কথায় রাজি হতে হয়। এরপর তারা দুজনেই নোভার সাবমেরিন পর্যন্ত পৌঁছে যায়। নোভা তাদেরকে বলে এখন সে আর বাঁচতে পারবে না, তাই এখান থেকে তাদের দুজনকে এগিয়ে যেতে হবে। কিন্তু কেসি নিজের মাকে ছেড়ে যেতে চায় না, আর এখন সাবমেরিনের মধ্যে তার মায়ের জায়গাও আছে, এজন্য সে তাকে নিতে চলে যায়। অন্যদিকে জুলিয়ার উপরে সেই কাঁকড়াগুলো আক্রমণ করতে শুরু করেছে, যেগুলো সে গুলি করে করে মারছিল। কিন্তু এতক্ষণে তার কাছে গুলিও শেষ হয়ে আসছে। ততক্ষণে তার কাছে কেসি চলে আসে, আর জুলিয়াকে অনেক কষ্টে সেখান থেকে বের করে আনে। কিন্তু যখনই তারা সেই সাবমেরিনের দিকে এগিয়ে যায়, তখন ওই কাঁকড়াগুলো তাদের পিছু করে আর সাবমেরিনের ব্যাপক ক্ষয়ক্ষতি করে। কিন্তু তখনই তাদের নজর পড়ে পানির উপরে, যেগুলো আস্তে আস্তে আবার ফিরে এসেছিল। এজন্য তারা সাবমেরিনের ভেতরে বসে পড়ে এবং সিটবেল্ট লাগিয়ে নেয়। আর তাদের শারীরিক অবস্থা আবারও খারাপ হতে শুরু করে, কারণ পুনরায় মেরু বদল হচ্ছিল। এরপর যখন তাদের জ্ঞান ফিরে আসে, তখন তারা পানি থেকে বের হয়ে আসে, কিন্তু সেখানেও সবকিছু আলাদা ছিল, কারণ পুরো পৃথিবী পানির কারণে নষ্ট হয়ে গিয়েছিল। আর হয়তো তারা তিনজনই সেই ঘটনার পর জীবিত ছিল। আর এরই মধ্যে আমাদের আজকের মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভিটা? যদি মুভির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো রেকমেন্ডেশনের মুভি থাকে তাও কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব নিজের মতো করে এক্সপ্লেন করার। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।